চোখের বালি, এই বাড়ি চোখের মণি, বুকের পাঁজর বিহারি নিখোঁজ, আর আমি তাকে খুঁজতে যাব না? সেটা কি হয়? তার আর দরকার পড়বে না মহিন্দা। আপনি আপনি ভালো আছেন তো? আপনার কিছু হয়নি তো? এদিকে এদিকে যে আমাদের চিন্তা পাগল হওয়ার জোগাড় হয়েছিল, একটা সংবাদ অন্তত আপনি দেবেন। আমার বারবার মনে হচ্ছিল কোনো একটা দুঃসংবাদ আসতে চলেছে। আপনি যে কেন এরকম করেন, আমার তো ভয় এখনো হাত পা কাঁপছে। আপনি কথা দিন আর কোনোদিন এমন কাজ করবেন না। এত দরদ কই? আমার জন্য তো ছিটে ফোটা দরদও দেখিনি। কি ভেবেছোটা কি তুমি বিনোদ? বারবার সবার সামনে আমাকে এভাবে অপমান করবে আর আমি মুখ বুজে মেনে নেব? দাঁড়াও, তোমার বিহারি প্রীতি আমি খোঁচাচ্ছি। তুমি মুখ তুলে চেয়েছো ঠাকুর, আমার বিহারিকে ফিরিয়ে দিয়েছো। তোমার অসীম কৃপা রাধা মাধব, অসীম কৃপা। চুপ করে আছেন কেন? বলুন বিহারি বাবু, বলুন, কথা দিন এরম কাজ আর কখনো করবেন না। কথা দিন না। বৌঠান, সকাল থেকে পেটে একটি দানাও পড়েনি, খুব খিদে পেয়েছে, একটু খেতে দেবে? বিহারি বস দেখি, বস। কেন বিহারি ঠাকুরপো, লাঠির বাড়ি খেয়ে বুঝি পেট ভরেনি? শুধু কি লাঠির বাড়ি, ঘাড় ধরে গারদে পুরো ব্যবস্থাও করেছিল, কিন্তু আমাদের সঙ্গে পারবে কি করে? হাজারে হাজারে মানুষ গ্রেপ্তার বরণ করেছে, আর ইংরেজরা এখনো আমাদের দেশে এত জেলখানা বানিয়ে উঠতে পারেনি। আর জানো বৌঠান, ওরা এতটাই অভদ্র, ডেকে নিয়ে গেল অথচ কিছু খেতেই দিল না। তাই তখন থেকে তোমার হাতের মাছের ঝোল আর ভাত খাওয়ার জন্য মন ছটফট করছিল। চলো বৌঠান, খুব খিদে পেয়েছে, খেতে দেবে, চলো। আমাকে অগ্রাহ্য করা, আমাকে সবার সামনে অপমান করা, এর ফল তুমি পাবে বিহারি বাবু, পাবে। মানে তো প্রাণে বেঁচেছ, এখন আবার খুব বাহাদুরি দেখানো হচ্ছে। একদিনে চেহারার কি অবস্থা করেছিস খেয়াল আছে? ভগবানের অশেষ করুণায় ঘরে ফিরে এসেছিস। খবরদার বলছি, আর ওই বিপদের মধ্যে যাবি না। কাকিমা, যুদ্ধ তো সবে শুরু, এখন আর ভয় পেয়ে পিছিয়ে পড়লে চলবে না। তুই আর বদলাবি নে বিহারি। যাকে কথা না বলে নে ধুয়ে পরিষ্কার হয়ে নে, তারপরে চারটি খেয়ে নে, কেমন? আমি দিদিকে খবর পাঠাই, বেচারি তোর জন্য ভারী চিন্তায় রয়েছে। খেমি, ও খেমি, একবার শুনে যা দেখি। হ্যাঁ মেজমা, কিছু বলছিলে? হ্যাঁ বিহারি ঠাকুরপো, আপনাকে এখন আর শীতল জলে নাইতে হবে না, ঠান্ডা লেগে যাবে। খেমি, তুমি বরং নকুরকে বলো একটু গরম জল বসাতে। আচ্ছা বৌদিদি, আমি এক্ষুনি যাচ্ছি। বিহারি, আমি আমার ঘরে যাচ্ছি, তুমি একটু এসো, জরুরি কথা আছে তোমার সঙ্গে। কাকিমা, আমার কিছু হয়নি কাকিমা, আমি ঠিক আছি। চুপ কর দেখি, এখানে বস, শান্ত হয়। মা চিৎকার করে উঠলি, তার মানে নিশ্চয়ই কিছু হয়েছে। না না কাকিমা, আমি কিছু হয়নি। এতখানি কাল শীতে পড়ে গেছে আর তুই বলছিস কিছু হয়নি? কাকিমা, সত্যি কিছু হয়নি, আমি ঠিক আছি। মাসি, আমি বিহারি ঠাকুরপোর জন্য গরম চুন আর হলুদ পাঠিয়ে দিচ্ছি, তুমি ওনার ব্যথার জায়গায় লাগিয়ে দিও, তাহলে বিহারি ঠাকুরপো অনেকটা আরাম পাবে। তাই
তাই বরঞ্চ তো পাঠিয়ে দে। এই নিন আপনার কাঁচা জামার কাপড়। নকুর আপনার জন্য ওই কল ঘরে গরম জল রেখে দিয়েছে, আপনি একটু নিয়ে ধুয়ে পরিষ্কার হয়ে নিন। আর মাসি, তুমি না হয় তারপরেই ওই চুন হলুদখানা লাগিয়ে দিও। আমি বরং যাই, এখনো রাত্রিবেলার রান্না বসানো হয়নি, আগে ওনার খাবারের জোগাড়টা করা দরকার। ঠিকই বলেছিস টুনি, তুই বরঞ্চ যা, গিয়ে যোগার যন্ত্র কর, আমি আসছি। কাকিমা, স্নান টান পরে হবে, আমি কে দেখি মহিন আমাকে কেন ডাকলো। বেহাই ঠাকুরপো, আগে আপনি ভালো করে নিয়ে ধুয়ে আসুন, দুটো মুখে দিন, তারপর আপনি যাবেন। আপনার বন্ধুও পালিয়ে যাচ্ছে না, আর ওনার দরকারি কথাও পালিয়ে যাচ্ছে না। মাসি, আমি আসছি, তুমি ওনাকে চুন হলুদখানা লাগিয়ে দিয়ে চলে এসো। টুনিকে আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি বেহারে। এই টুনিকে তো আমি চিনি না, এই কদিনে মেয়েটা কেমন পাল্টে গেল, কত বড় হয়ে গেল মেয়েটা চোখের সামনে। কাকিমা, তোমার চুনি কিন্তু সে আগের চুনি নেই, সে লতানে গাছটি নেই যে কাউকে ধরে বাঁচবে। সে নিজের পায়ের নিচে শক্ত জমি খুঁজে পেয়েছে। একদিন দেখবে এই চুনি বিশাল বড় একটা বট গাছ হয়ে সবাইকে ছায়া দিচ্ছে। সেদিন আমার কথা মিলিয়ে নিও। তাই যেন হয় বেহারি। ওমা, বিহারি যে নাইতে যাচ্ছে বুঝি বাবা? আহা গো, বলি তোমার কি অবস্থা চেহারার? চোখে মুখে তো একেবারে কালি পড়ে গেছে। ইস, একদিনে চুল দাড়ি সব একেবারে রুক্ষ হয়ে গেছে। বাবা, তুমি সুস্থ আছো তো? হ্যাঁ, দিব্যি আছি কাকিমা, এই তো আপনার সামনে দাঁড়িয়ে আছে। না বাচ্চা না, তুমি মুখে বললে কি হবে বলো দেখি? সন্তানের কষ্ট মা একবার চোখ দিয়ে দেখে সবটা বুঝে নিতে পারে। তোমার মুখ দেখে কি আমি বুঝতে পারছি না তুমি কেমন সুস্থ আছো? দেখেছো একদিনে চেহারার কি হাল করেছো, তোমার জামা কাপড়ের কি দশা। তোমাকে দেখে মনে হচ্ছে কি খিদে তেষ্টায় না তুমি একবারে আধমরা হয়ে গেছো। বলি, অমন ভয়ানক যুদ্ধের মধ্যে কেউ যায়? হ্যাঁ গো বাচ্চা, শুনলুম ওখানে গুলিগোলায় নাকি অনেক লোক মারা গেছে। আর ওই লালমুখো গোড়া সাহেবগুলো, তারা নাকি সবাইকে মারছে ধরে, তোমাকে মারেনি তো বাপ? কাকিমা, ওই লালমুখ গোরা সাহেবদের আমরা এই দেশ থেকে তাড়াবো। ওরা কি আর চুপ করে থাকতে পারে? আমাদের আটকানোর জন্যে গুলিগোলা, মারধর সব অস্ত্র তো প্রয়োগ করছে, কিন্তু আর পারছে কোথায়? না বাচ্চা না, আমি বলি কি, ওই সব হুজুগে না আর মেতো নেই। দেখো বাচ্চা, আমরা তো মায়ের জাত, আমাদের পেরানের মধ্যে যে কি হয় সে কথা না তোমরা বুঝবে না। একবার ভাবো দেখি আমাদের মনের মধ্যে কি চলতে থাকে। বর্দি কষ্ট পাবে বলে আমি আমার মনের সব দুশ্চিন্তে, সব কথা মনের মধ্যে চেপে রেখেছিলুম, কিচ্ছু বলিনি তাকে। কিন্তু বাচ্চা বিনোদিনী, তার তো দেখলাম তোমার চিন্তায় একেবারে পাগল পাড়া অবস্থা। তোমার খোঁজ পাচ্ছিল না তো, সে একেবারে সারা বাড়িময় বুঝেছো, এর কাছে ওর কাছে না ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কিছুতেই তাকে আমি থামিয়ে রাখতে পারছি না। মইনের কাছে গিয়ে সে কি তার আকুলি বিকুলি তোমায় আমি কি বলবো বাচ্চা। সে দৃশ্য না দেখলে না তুমি কিছুতেই বিশ্বাস যাবে না, কিছুতেই না। বিনোদিনী এরকম করেছে? হ্যাঁ বাচ্চা। সত্যি ছোট কাকিমা, বিনোদিনীর কোনটা আসল আর কোনটা নকল সেটা বুঝতে পারলাম না। ওমা, সে কি কথা? তার মানে তুমি বলতে চাইছো সে অভিনয় করছিল এগুলো? না বাচ্চা না, আমার মনে হচ্ছে এটা তোমার ভুল ধারণা। জানো, এতখানি অভিনয় কেউ কখনো করতে পারেনি না। ছোট কাকিমা, আপনি এখনো বিনোদিনীকে চিনে উঠতে পারলেন না। বিনোদিনীর নানা রকম মুখোশ আছে, সে তার সুবিধে মতো এক একটা মুখোশ পরে নেয়।
আর কাজ হয়ে গেলেই সে মুখোশগুলো খুলে রেখে দেয়। কাজেই তার কথা এত মাথা ঘামানো কোনো দরকার নেই। যাকে আমি যাই, চট করে স্নানটা সেরে আসি। যাও বাচ্চা যাও। নিজেকে কি ভাবো বিহারী বাবু? আজকে আমাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছো, আমার ভালোবাসা নিয়ে হাসি মস্করা করছো। এই অপমান আমি কোনোদিনও ভুলব না। একদিন এই আমার পায়ে ধরে বসে ভালোবাসার ভিক্ষা করবে তুমি। তোমার মুখের উপর শেষ হাসিটা সেদিন আমিই হাসব, এই আমি প্রতিজ্ঞা করলাম। বলছি কি হয়েছে জানিস ফুলু, এই বেহারি তো সকাল থেকে বেপাত্তা, বুঝলি? আর তার শোকে কাল নাগিনীকে যদি দেখতিস, তার কি আচারি পিচারি অবস্থা রে। সে একেবারে আচারি পিচারি খেয়ে মরছিল, বুঝলি? আমি বুঝতে পারছি না একটা কথা, মইনের সাথে তার এত লটর পটর, অথচ বেহারিকে নিয়ে এমন আধিক্যতা। মনে হচ্ছিল কি জানিস, যেন ওই শ্যামের বিরহে বেরোহিনী রাধা। তারপর দিদি? ওমা, তারপর আবার কি, আমি না এই পুরো বিষয়টা নিয়ে, বুঝলি ফুলু, বেহারিকে একটু বাজাতে গিয়েছিলাম, কিন্তু সে যা বললে না, আমি তো নিজের কানকে কিছু বিশ্বাসই করতে পারছি না রে। কি যে হলো কিছুই বুঝছি না। আপনি এখনো বিনোদিনীকে চিনে উঠতে পারলেন না। বিনোদিনীর নানা রকম মুখোশ আছে, সে তার সুবিধে মতো এক একটা মুখোশ পরে নেয়। কি ব্যাপার বল দেখি ফুলু, আমি তো এসব কথার কোনো তল খুঁজে পাচ্ছি না, একটু ভাব না। দিদি, ওই বেদবার পেটে এখন অজগরের মতো খিদে। মইনকে গিলেও তার পেট ভরেনি, তাই সে এখন বেহারিকে গ্রাস করতে চায়। কিন্তু দিদি, বেহারি তো অতি কঠিন ঠাঁই, অত সহজে বেহারি গলবে না। আরে বাবা, বেহারি বুদ্ধিমান ছেলে, সে বুঝেছে যে কাল নাগিনীকে বশ করা তার কর্ম নয়। আচ্ছা ফুলু, তার মানে তুই কি এইটাই বলতে চাইছিস যে সে একই বাড়িতে থেকে দুটো পুরুষ মানুষকে একসাথে নাচাচ্ছে? তবে বলছি কি দিদি, দেখো দিদি, ওই কাল নাগিনী কিন্তু এত সহজে ছাড়বার পাত্রীর নয়। তার নজর যখন একবার বেহারির দিকে পড়েছে, তখন সে বশ করে তারপর ছাড়বে। কিন্তু ফুলু, মহিনকে এত সহজে ছেড়ে দেবে বলে তোর মনে হচ্ছে? মহিনের মুখ চোখ যদি তুই আজকের ঘটনার পরে একবার দেখতিস, তার সারা মুখ না রাগে লাল হয়ে একেবারে ঝাঁ ঝাঁ করছিল। দিদি, আমার যা অনুমান সেটা যদি সঠিক হয়, তাহলে বেহারির এ বাড়িতে পাট চুকলো বলে। আমার কথা মিলিয়ে নিও দিদি। মইন এবার বেহারিকে বাড়ি থেকে বেদে করে তারপর ছাড়বে। নেতাদের বক্তৃতা তখন শেষ। আমরা শহর পরিক্রমা করব বলে এক জায়গায় জড়ো হচ্ছিলাম। হঠাৎ কোথা থেকে পুলিশ আমাদের উপর আচমকা লাঠি চালাতে লাগলো। উমা, কি সব বলিস? তারপর জনতাও খেপে গিয়ে হাতের সামনে যা পেল, ইট পাটকেল ছুটতে লাগলো। কি সাংঘাতিক কাণ্ড বেহারি! হ্যাঁ কাকিমা, তারপর পুলিশ, ওরা যখন গায়ের জোরে পারল না, অস্ত্র তুলে নিল, এলো পাথারে গুলি চালাতে লাগলো। সে কি বিভৎস দৃশ্য! লোকজন গুলি খেয়ে এখানে ওখানে পড়ে আছে, রক্তাক্ত দেহে কেউ ছুটাছুটি করছে, চিৎকার, চেঁচামেচি, ছোটাছুটি। সে বিভৎস দৃশ্য না দেখলে কল্পনা করতে পারবে না কাকিমা। কতজন যে বেঁচে আছে তার কোনো হিসেব নেই, কতজন যে নিখোঁজ সেটাও জানি না। আপনি এবার খেয়ে নিন বেহারি ঠাকুরপো, এসব কথা পরে হবে কোন। হ্যাঁ বেহারি, এসব কথা যত ভাববি তত কষ্ট পাবি। তুই খেয়ে নে। তুই যে ঘরে ফিরে এসেছিস, এই ঢের
কত মায়ের কোল যে আজকে খালি হয়ে গেল বেহারি কে জানে। বেহাই ঠাকুরপো, আপনাকে একখানে মাছ দিই? হ্যাঁ, দাও। ও, তো এইখানে বসে বসে বীর রসের কাহিনী শোনানো হচ্ছে। বিশাল যুদ্ধ জয় করে এসে এখন বাড়ির মহিলাদের তাড়িয়ে তাড়িয়ে শোনাচ্ছ, তাই না? তা আমি যে তোমাকে জরুরি তলব করেছিলাম সেটা বোধহয় তুমি ভুলে গেছো, তাই না? না মহিন্দা, আমি কিছু ভুলিনি। বড্ড খিদে পেয়ে গেছিল তাই ভাবলাম। আচ্ছা চলো শুনি তোমার কি জরুরি। খবরদার বেহারি, খাবার ফেলে উঠবি না। তোরও বেশি বাড়াবাড়ি মইন। দেখছিস ছেলেটা খেতে বসেছে, এখনই তোর জরুরি কথা বলার দরকার পড়লো। বেহাই ঠাকুরপো, এভাবে খাবার ছেড়ে উঠতে নেই। আপনি আগে খেয়ে নিন, তারপর যাবেন। ততক্ষণ উনি অপেক্ষা করতে পারবেন। আসবো মহিন্দা। আরে এসো 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 বীরপুঙ্গব, এসো মহান দেশপ্রেমিক। তোমার আগমনে আজ এই দিনের ঘর যে একবারে ধন্য হয়ে গেল। মহিন্দা বলো কেন ডেকেছিলে? বলবো, সব পরিষ্কার করে বলবো। আজ আর কোনো হেয়ালি নয়। শোনো বিহারী, তোমার এই দেশপ্রেম, এই বিপ্লব, এসব কিন্তু আমি সমর্থন করি না। আশা করি তুমি জানো যে আমার পিতা রায় বাহাদুরের খেতাব পেয়েছিলেন। হ্যাঁ মহিন্দা, আমি সে কথা জানি। তাহলে নিশ্চয়ই এটাও জানো যে তিনি এমনি এমনি কিন্তু সেই খেতাব পান। একজন ইংরেজ ভক্ত হিসেবে সরকার বাহাদুরের কাছ থেকে তিনি এই খেতাব অর্জন করেছেন। সরকারের উচ্চ পদস্থ সাহেবদের সঙ্গে ওনার ওঠা বসা ছিল, আর আমি তার পুত্র হয়ে ওনার পদাঙ্ক অনুসরণ করারই চেষ্টা করে চলেছি। আমি সে কথাও জানি। শোনো বিহারী, সত্যি কথা বলতে কি, আমি যে শুধু ইংরেজ প্রেমী সেটা বললে ঠিক নয়। আমি চাই এই সভ্য জাতি আমাদের দেশে থাকুক, তাদের শিক্ষায় আমাদের দেশের লোককে শিক্ষিত করে আরো এগিয়ে নিয়ে চলুক। অথচ আমারই বাড়িতে একজন বিপ্লবী বসে বসে এই সব কিছুর বিরোধিতা করে চলবে, তা তো হতে পারে না। এইসব যে আমি চুপচাপ মেনে নেব না বিহারী। আমি জানতাম মহিন্দা যে তুমি এটা মেনে নেবে না। এটা ভেবেই আমি চলে যেতে চেয়েছিলাম। শুধু মা কাকিমাকে আটকেছিলেন। বেশ, তুই মা কাকিমাকে বোঝা, আমি চলে যাব। বিহারী, শেষমেশ তুমি আবার সেই মা কাকিমাকেই ঢাল হিসেবে ব্যবহার করলে। হ্যাঁ, চমৎকার। অবশ্য শুধু মা কাকিমা তো নয়, তুমি তো আশালতার মাথাটাও চিবিয়ে খাচ্ছ। আশালতাকে বিপ্লবের মন্ত্র পড়াচ্ছ কেন? কেন বিহারী? ভুলে যেও না যে আশালতা কিন্তু আমার স্ত্রী, আর আমার স্ত্রী কোন রকম ইংরেজ বিরোধী কাজে লিপ্ত হোক, এটা আমি চাই না, সেটা আমি বরদাস্ত করব না। মহিন্দা, তোমার স্ত্রী স্বাধীন চেতা, স্বাবলম্বী মানুষ, তাই তার মাথা চিবিয়ে খাবার সাধ্য আমার নেই। আর তুমিও তাকে নিজের স্ত্রী বলে যে দমিয়ে রাখতে পারবে, সেটা আমার মনে হয় না। কি হয়েছে বিহারী? আমি কিচ্ছু বুঝতে পারছি না। অন্দরমহলের মহিলাদের এক এক করে তুমি হাত করছো, এমনকি বিনোদিনীকেও। কেন কেন করছো এমন বিহারী? বলো, নিজের স্বার্থ সিদ্ধির জন্য? মহিন্দা, এবার তোমার আপত্তির কারণটা বুঝলাম। মানে কি বলতে চাইছো তুমি বিহারী? আমি কিছু বলতে চাইছি না মহিন্দা। তুমি যেটা বলতে চাইছো সেটা বোঝার চেষ্টা করছি মাত্র। তোমার বিনোদিনী তোমারই থাক, তাকে নিয়ে বিন্দু মাত্র উৎসাহ নেই আমার। তবে এ কথাও ঠিক, এখানে আমার থাকাটা তোমার জন্য নিরাপদ নয়। আর এখানে থেকে তোমার মতের বিরোধিতা করাও, তাতে আমার মন সায় দিচ্ছে না।
তুমি চিন্তা করো না, আমি চলে যাব। বিহারি, আমি তোমাকে খুব ভালো করে চিনি। এই ব্যাপারটা নিয়ে মা কাকিমাকে দিয়ে তুমি আবার একটা তামাশা তৈরি করবে। না মহিন্দা, কোনো তামাশা হবে না। আমি মা কাকিমাকে জানাবো না, আজ রাতেই চুপি চুপি চলে যাব। তবে চিন্তা শুধু একটাই, কাল সকালে মা কাকিমা খুব দুশ্চিন্তা করবেন। বিহারি, মা কাকিমা যখন আমার, তখন তাদের নিয়ে চিন্তাটা আমাকেই করতে দাও। তুমি ওনাদের নিয়ে না ভাবলেও চলবে। বেশ, তাহলে আজ রাত এখানে আমার শেষ রাত।